और उसके सिक्योर पोर्ट के ट्रैफिक को रोकना है। लोग हैक कर रहे हैं। हाँ। वेलकम टू फेसबुक। আপনি কি জানেন আপনার অজান্তেই ইন্টারনেটের মাধ্যমে আপনাকে সবসময় ট্র্যাক করা হয়? আপনার ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ অপছন্দ সবকিছুই আপনার কাছের মানুষটার চেয়েও সবচেয়ে বেশি জানে ইন্টারনেটে ওত পেতে থাকা অচেনা সেই ব্যক্তিরা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আর এটাকেও আপনি এক প্রকার হ্যাকিং বলতে পারেন। এই জগতের সবচেয়ে বড় রাঘবল হচ্ছে মার্ক জাকারবার্গ। আপনারা তো তাকে ভালো করেই চেনেন। এই অতীব ভদ্র লোকটাই কিন্তু আপনার প্রিয় সেই ফেসবুকটার মালিক, যে ফেসবুকের মাধ্যমে আপনার সহ সকল ইউজারদের সকল ডেটায় কালেকশন করা হচ্ছে। আরেকটি কথা কি আপনি জানেন, এই মার্ক জাকারবার্গ কিন্তু পৃথিবীর সকল হ্যাকারদের চেয়েও ইন্টেলিজেন্ট। মানে বুঝতেই পারছেন যে সে কি জিনিস। তো যাই হোক, আজ আমরা মার্ক জাকারবার্গের জীবন নিয়ে তৈরি করা বিখ্যাত সেই মুভির গল্পটা জানব, যে গল্পে এমন এমন তথ্য আছে যা আপনাকে রীতিমতো অবাক করে দেবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের এই মুভির গল্পটি। আর শুরু করার আগে আপনাদের কাছে একটাই আবদার, এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গল্পের শুরুতেই আমরা আমেরিকার ম্যাসাচুসেটস শহরের পাব দেখতে পারি। আর এই পাবেই জাকারবার্গ তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল। তার গার্লফ্রেন্ডের নাম এরিকা আলবার্ট। এই সময় মার্ক জাকারবার্গ কিন্তু খুবই ইয়াং ছিল। সে তখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে সবে মাত্র ভর্তি হয়েছে। বলতে গেলে মার্ক জাকারবার্গ কিন্তু জীবনের প্রথম থেকেই অনেক ট্যালেন্টেড ছিল। তবে তার ট্যালেন্টের পাশাপাশি একটি খারাপ দিকও ছিল, সে কিন্তু বেশ দেমাগীও ছিল। আর তার জীবনের সবচেয়ে বেশি সময় সে পার করেছে শুধুমাত্র তার কম্পিউটার এবং বিভিন্ন ওয়েবসাইট নিয়ে। আর এগুলোর পিছনে সময় দিতে গিয়ে গার্লফ্রেন্ডকে সে খুব একটা বেশি সময় দিতে পারতো না। তো যাই হোক, রীতিমতো এই সময় তাদের মধ্যে এই বিষয়গুলো নিয়েই ঝগড়া হচ্ছিল। ঝগড়া চলাকালীন অবস্থায় মার্ক জাকারবার্গ তার গার্লফ্রেন্ডকে তার একটি ফ্রেন্ড নিয়ে খোঁচা দিয়ে বসে, যেটা তার গার্লফ্রেন্ড এরিকা কোনোভাবেই মানতে পারে না। সে সঙ্গে সঙ্গে তাদের রিলেশন ব্রেকআপ করে সেখান থেকে রওনা হয়। তবে এই সময় মার্ক জাকারবার্গ অনেক চেষ্টা করলেও তার গার্লফ্রেন্ডকে কোনোভাবেই ফেরাতে পারে না। তাই সে এই মুহূর্তে প্রচণ্ড রেগে যায়। কোনো কিছুতে মন না বসার কারণে সে সোজা তার বাসায় চলে আসে। বাসায় আসার পর সে সোজা তার কম্পিউটারের সামনে বসে পড়ে। সে সময় সাল ছিল 2003। ফেসবুকের মতো এত বড় প্ল্যাটফর্ম কিন্তু তখন ছিল না। মানুষ তখন তার মনের কথাগুলো প্রকাশ করত বিভিন্ন ব্লগিং সাইটে। মার্ক জাকারবার্গ তখন লাইভ জার্নাল নামক একটি সাইটে তার মনের সকল কথায় লিখতে শুরু করে। তবে যে সময় মার্ক জাকারবার্গ লাইভ জার্নালে তার লেখাগুলো প্রকাশ করছিল, ঠিক সে সময় তার কম্পিউটারে ওপেন ছিল হার্ভার্ড ইউনিভার্সিটির ফেসবুক। তবে সেই ফেসবুকটাকে কিন্তু এখনকার ফেসবুক মনে করলে চলবে না। এটা ছিল শুধুমাত্র হার্ভার্ড ইউনিভার্সিটির ফেসবুক, যে সাইটে হার্ভার্ড ইউনিভার্সিটির সকল স্টুডেন্টদের তথ্য সহ তাদের ছবি অর্থাৎ ফেস আপলোড করে রাখা হতো। আর এই জন্যই এই সাইটটার নাম ছিল ফেসবুক। মানে এটা ছিল হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্টদের ডেটাবেস। ঠিক এই সময় পেছন থেকে মার্ক জাকারবার্গের ফ্রেন্ড রিলে আলসান তাকে একটি কুবুদ্ধি দিয়ে বসে। সে বলতে থাকে যে এমন হলে কেমন হতো যদি এই সব মানুষদের একটি রেটিংয়ের ব্যবস্থা করা হতো, তাদেরকে যদি কোনো প্রাণীর সাথে কম্পেয়ার করা হতো তাহলে কেমন হয়। প্রেমে ছ্যাঁকাকে মার্ক জাকারবার্গের অবস্থা তো এমনি খারাপ ছিল, তার উপর আবার তার ফ্রেন্ডের এমন কুবুদ্ধি। মার্ক জাকারবার্গ তার বন্ধুর বিষয়টাকে আমলে নেয়, তবে সরাসরি সেভাবে কোনো কাজ না করে নিজের মতো করে একটি ওয়েবসাইট খুলতে চিন্তা করে। এই ওয়েবসাইটে সেই ইউনিভার্সিটির সকল মেয়েদের ছবি আপলোড করা হবে, আর বাইরের মানুষজন সেই ওয়েবসাইটে ঢুকে ইউনিভার্সিটির সকল মেয়েদেরকে রেটিং দিতে থাকবে তাদের সৌন্দর্যের উপরে। আর এটার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছিল মার্ক জাকারবার্গ প্রেমে ছ্যাঁকা খাওয়ার পরে কিন্তু মেয়েদের উপর বেশ রাগান্বিত ছিল। আর বলতে গেলে মানুষের কাজ না থাকলে যা করে আর কি। তো যাই হোক, মার্ক জাকারবার্গের এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য ইউনিভার্সিটির সকল মেয়েদের ছবি দরকার ছিল, যে ছবিগুলো সে কালেকশন করছিল হার্ভার্ড ইউনিভার্সিটির সেই ওয়েবসাইট থেকে। কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটটি বেশ সিকিউর ছিল, কেউ চাইলেই কিন্তু সেখান থেকে কোনো ছবি ডাউনলোড করতে পারে না। মার্ক জাকারবার্গ তখন তার খেলা দেখিয়ে দেয়। সে হার্ভার্ড ইউনিভার্সিটির পুরো ওয়েবসাইট হ্যাক করে ফেলে। এরপর সেই ওয়েবসাইট থেকে সকল পিকচার ডাউনলোড করে সে ফেস ম্যাচ নামক একটি ওয়েবসাইট খুলে বসে। তবে মার্ক জাকারবার্গ এই ওয়েবসাইটের কাজ সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য তার ফ্রেন্ড এডওয়ার্ডো সাভেরিনের সহযোগিতা নেয়। তার এই বন্ধু নিজেও একজন ডেভেলপার ছিল। সে এসে মার্ক জাকারবার্গকে একটি অ্যালগোরিদম দিয়ে দেয়, আর এই অ্যালগোরিদম ব্যবহার করেই সে তার শেষের কাজটি কমপ্লিট করে ফেলে। এরপরেই সে ওয়েবসাইটে ঝড় শুরু হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে সেই ওয়েবসাইটে হাজার হাজার মানুষ ভিজিট করতে শুরু করে। মানে বলতে গেলে খুব অল্প সময়ের মধ্যে সেই ওয়েবসাইটটি জনপ্রিয় হতে শুরু করে। আর এই কারণে হার্ভার্ড ইউনিভার্সিটির সেই ওয়েবসাইটটি এত ট্রাফিক নিতে না পারার কারণে ক্র্যাশ হয়ে যায়। আর এই কথা শুনে তো আপনারা বুঝতেই পারছেন খুব অল্প সময়ের মধ্যে কি পরিমাণ ভিজিটর সেই ওয়েবসাইটে ভিজিট করেছে। আর এত ভিজিটরের চাপ নিতে না পারায় হার্ভার্ড ইউনিভার্সিটির সিস্টেম পুরোপুরি ক্র্যাশ হয়ে যায়। অন্যদিকে জাকারবার্গ নিজের ব্লগে ফেস ম্যাশ সম্পর্কে জানিয়ে যাচ্ছিল।
আর সেই ব্লগিংয়ের সূত্র ধরে হার্ভার্ড ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তাকে ধরে ফেলে। এ সময় জাকারবার্গ যেহেতু তাদের ওয়েবসাইটটি হ্যাক করে ফেলেছে, যার কারণে তার বিরুদ্ধে একটি শুনানির ব্যবস্থা করা হয়, কারণ আসলেও তো এটা অনেক বড় একটি অপরাধ ছিল। আর এই শুনানি উপলক্ষে হার্ভার্ড ইউনিভার্সিটির অথরিটি তাকে নিয়ে গোল টেবিলে বসে পড়ে। সবাই তাকে বলে বসে, তুমি এই কাজ কেন করলে, তোমার এর পিছনে উদ্দেশ্য বা কি? মার্ক জাকারবার্গ তখন কারো প্রশ্নের উত্তর না দিয়ে সরি ফিল না করে সবাইকে সোজা জানিয়ে দেয় যে এই কাজের জন্য তার কোনো দোষই নেই, বরং দোষ তো তাদের ওয়েবসাইটের। হার্ভার্ড ইউনিভার্সিটি এত দুর্বল ওয়েবসাইট তৈরি করেছে যে খুব সহজে মার্ক জাকারবার্গ তাদের এই ওয়েবসাইটটিকে হ্যাক করে ফেলেছে। মানে জাকারবার্গ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তাদের ওয়েবসাইট একদমই দুর্বল, যার কারণে সে খুব সহজেই এটা হ্যাক করতে পেরেছে। আর এজন্য হার্ভার্ড ইউনিভার্সিটির সচেতন হওয়া দরকার। আর জাকারবার্গের হ্যাকিংয়ের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে তাদের এই সিকিউরিটি সিস্টেমকে আরও স্ট্রং করা দরকার। মার্ক জাকারবার্গ উল্টো তাকে তখন বাহবা দিতে বলে, কারণ তার জন্যই তো এই ওয়েবসাইটের দুর্বলতা প্রকাশ পেল। কিন্তু মার্ক জাকারবার্গের কোনো কথায় সেখানকার অথরিটি কোনোভাবেই মানতে চাচ্ছিল না। উল্টো তাকে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়। জাকারবার্গ সেখান থেকে চলে আসে। অন্যদিকে দেখা যায় জাকারবার্গের তৈরি করা ফেস ম্যাশ দিন দিন আরও বেশি জনপ্রিয়তা পেতে থাকে, যার কারণে হার্ভার্ড ইউনিভার্সিটির অনেক সিনিয়ররা এই ওয়েবসাইটে ভিজিট করতে শুরু করে। তো যাই হোক, অন্যদিকে আমরা যমজ দুটি ভাইকে দেখতে পারি, যাদের নাম ক্যামেরুন এবং টাইলার। পাশাপাশি তাদের একজন পার্টনারও ছিল, যার নাম নরেন্দ্র দিব্য। এই সময় তারা 3 জন মিলে একটি সাইট গড়ার চিন্তা করছিল, আর এই সাইটটি ছিল ডেটিং বেসড। মানে এই সময় আমরা ডেটিং সাইটের জন্য অনেক অ্যাড দেখি, ঠিক সেই ধরনের কোনো একটা সাইট গড়ার জন্য তারা চেষ্টা করছিল। কিন্তু এই সময় মার্ক জাকারবার্গ বেশ ট্যালেন্টেড থাকার কারণে তার সাথে দেখা করতে এসেছিল টুইঙ্কেল অফ টুইন্স। তবে জাকারবার্গ কিন্তু তাদেরকে দেখে প্রথমত বেশ ভয় পেয়ে যায়। সেভাবে তার ওয়েবসাইটে তাদের কোনো গার্লফ্রেন্ডের রেটিং করা হয়েছে বলে তাকে কেলানোর জন্য তারা এখানে এসেছে। কিন্তু জাকারবার্গ দেখে যে আসলেও তাদের উদ্দেশ্য সেটা ছিল না। কিন্তু তাদের সাথে দেখা হওয়ার পর মার্ক জাকারবার্গের ভয় অনেকটাই ভেঙে যায়, কারণ সে যে কারণে ভয় পেয়েছিল সেটা আসলে সত্য না। উল্টো নরেন্দ্র দিব্যর সাথে দেখা করানোর জন্য তারা দুজন মিলে তাকে বলতে থাকে। মার্ক জাকারবার্গ সঙ্গে সঙ্গে রাজিও হয়ে যায়। এরপর তারা সবাই মিলে একত্রিত হয়। তারা 3 জন মিলে জাকারবার্গকে জানায় তারা এমন একটি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে যেটার নাম হার্ভার্ড কানেক্ট। এখানে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টই অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। এমনকি এই ওয়েবসাইটে তারা নিজেদের ছবিও আপলোড করতে পারবে এবং প্রয়োজনে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারবে। তবে সেই সময় কিন্তু মাইস্পেস এবং ফ্রেন্ডস্টার নামের দুটি ওয়েবসাইট ছিল, যে ওয়েবসাইট দুটোর বেশ জনপ্রিয়তা ছিল। আর এই ওয়েবসাইট দুটো কিন্তু অনেকটাই ধাঁচেরই তৈরি করা হয়েছিল। কিন্তু এবার তাদের চিন্তা চেতনা এই দুটা ওয়েবসাইটের চেয়ে অনেকটাই ভিন্ন। তারা তাদের ইউজারদের জন্য আরও বেশি ফ্যাসিলিটিস দেবে। তো যাই হোক, সব কথার শেষে মার্ক জাকারবার্গকে তারা প্রোগ্রামার হিসেবে কাজ করতে বলে। এমনকি তারা জানায় এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য যত টাকা দরকার তারা দিয়ে দেবে। তাদের এই কথাগুলো শুনে মার্ক জাকারবার্গ কিছুটা থমকে যায়। এরপর কিছু একটা ভাবার পরেই সে সঙ্গে সঙ্গে রাজিও হয়ে যায়। মার্ক জাকারবার্গ রাজি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার সবাই তাকে বলে আজকে থেকেই এটার কাজ শুরু করতে। কিন্তু মার্ক জাকারবার্গ তো একদম গভীর জলের মাছ। সে এই সময়ে তাদের কাজের সাথে হ্যাঁ বলা সত্ত্বেও সে কিন্তু এটা একদম পুরোপুরি নিজের কাজ বলে চালাতে শুরু করে। অর্থাৎ সে সবকিছুই করবে নিজের জন্য, অন্য কারো জন্য না। তবে সবকিছু শেষে এই প্ল্যানিংটাকে সে আর একটু রঞ্জিত করে নিজের মতো করে চালিয়ে দিতে চায়। আর এই প্ল্যানিংটাকে কমপ্লিট করার জন্য সে তার বন্ধু এডওয়ার্ডের সাথে দেখা করতে চায়। সে তার বন্ধুর সাথে দেখা করে তাকে বলতে থাকে যে সে এমন একটি সামাজিক প্ল্যাটফর্ম তৈরি করতে চায় যেটার মাধ্যমে সব মানুষ সবার সাথে যোগাযোগ করবে। ব্যাপারটা এবার কোনো ডেটিং সাইট না, বরং প্রত্যেকটা মানুষ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারবে। আসলেও মার্ক জাকারবার্গের মাথায় এই বুদ্ধিগুলো এসেছিল সেই 3 জনের সাথে কথা বলার পর থেকে। সে বুঝতে পারে যে এভাবে যদি কোনো সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করা যায় তাহলে সেটা রকেট গতিতে চলতে থাকবে। তবে এই সাইটটা রান করার জন্য মার্ক জাকারবার্গকে কিন্তু বেশ টাকা পয়সা দরকার ছিল, যেটার কারণে সে তার বন্ধুর কাছ থেকে অনেক টাকা চেয়ে বসে। আর সে টাকার পরিবর্তে এই কোম্পানির 30% শেয়ার সে তার বন্ধুকে দিয়ে দিতে চায়। এডওয়ার্ডও তার ফ্রেন্ডের কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ সে জানতো মার্ক জাকারবার্গ বেশ ট্যালেন্টেড। সে যেটা নিয়ে চিন্তা করছে সেটা আসলেও ভালো কোনো কিছুর উদ্দেশ্যেই চিন্তা করছে। তাই সে সঙ্গে সঙ্গে তার কথা রাজি হয়ে যায় এবং সকল টাকায় তাকে দিয়ে দেয়। মার্ক জাকারবার্গ এরপরে আদা জল খেয়ে নেমে পড়ে। কাজ ছাড়া তার জীবনে আর কোনো কিছুই তখন ছিল না। ঘুম থেকে উঠে কাজ, ঘুমানোর আগ পর্যন্ত শুধু কাজ আর কাজ। অন্যদিকে যমজ ভাইয়েরা কিন্তু জানতো মার্ক জাকারবার্গ তাদেরই কাজ করছে, কিন্তু মার্ক জাকারবার্গ তাদেরকে ফাঁকি দিয়ে নিজের কাজ নিজেই করে যাচ্ছে। সে আসলে সোশ্যাল নেটওয়ার্কিংটা তৈরি করছিল শুধুমাত্র নিজের নামে। তবে এরপর তারা বারবার মার্ক জাকারবার্গের সাথে দেখা করার চেষ্টা করে। জাকারবার্গ বিভিন্নভাবে তাদেরকে ভুলভাল কথা বলে তাদের সাথে দেখা করার ব্যবস্থাটা পোস্টপোন করে দেয়। এরপর মার্ক জাকারবার্গ দিনরাত কাজ করে 2004 সালের 4 ফেব্রুয়ারিতে সেই ওয়েবসাইটটা তৈরি করে ফেলে। আর এই ওয়েবসাইটটার নাম facebook.com।
তবে facebook.com যে একটা ওয়েবসাইট সেটা মানুষকে জানানোর প্রয়োজন ছিল, কারণ মানুষ যদি না জানে তাহলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে কিভাবে। যার কারণে সে আবারও তার সেই ফ্রেন্ড এডওয়ার্ডোর সহযোগিতা নেয়। এডওয়ার্ডো ছিল একজন পপুলার ফ্রেন্ডস ক্লাবের মেম্বার। এডওয়ার্ডো তখন তাকে জানায়, তুমি কোনো টেনশন করো না, এই ক্লাবের যত মেম্বার আছে আমি সেই মেল অ্যাকাউন্টগুলোর মাধ্যমে তোমার ফেসবুকে লগ ইন করে দেব। আমি সেই মেলগুলো ব্যবহার করে তোমার ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। মার্ক জাকারবার্গ সেই মেলগুলো কালেকশন করে সেই মেলগুলোতে রীতিমতো সেই ফেসবুকের সকল প্রকার বিষয় সম্পর্কে জানিয়ে দেয়। আর মার্ক জাকারবার্গকে দেওয়া মেইলে সেই তথ্য অনুযায়ী সেই মেলধারী ব্যক্তিরা আকৃষ্ট হয়ে ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে। আর এরপরেই ফেসবুকে শুরু হয়ে যায় এক প্রকার ঝড়, কারণ ওই যুগে ফেসবুকে এত বেশি পরিমাণ অপশন ছিল যেটা দেখে প্রত্যেকটা মানুষ অভিভূত হয়ে যায়। অনবরত সেখানে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে শুরু করে। আর এইভাবেই ফেসবুক অফিসিয়ালি চালু হয়ে যায়। অন্যদিকে নরেন্দ্র দিব্য তার গার্লফ্রেন্ডের কাছ থেকে এই ওয়েবসাইট সম্পর্কে জেনে যায়। সে সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইট ভিজিট করতে ঢোকে। ওয়েবসাইটটি ভিজিট করার সময় তার মাথা একদমই গরম হয়ে যায়, কারণ এই ওয়েবসাইটটা তাদেরই ডিজাইন ছিল। সে এই ওয়েবসাইটটা দেখে পুরোপুরি বুঝে যায় যে মার্ক জাকারবার্গ তাদের সাথে 2 নাম্বারই করেছে। যে ওয়েবসাইটটা তাদেরকে তৈরি করে দেওয়ার কথা ছিল সেটা নিজের নামে সে চালিয়ে দিয়েছে। তাই সে এক মুহূর্ত দেরি না করে ক্যামেরুন এবং টাইলারের সাথে দেখা করতে চলে যায়। যমজ 2 ভাইকে সে সোজা গিয়ে বলে, মার্ক জাকারবার্গ আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদের দেওয়া সেই প্রজেক্ট সে কমপ্লিট না করে নিজের নামে সেটা চালিয়ে দিয়েছে। তারা দুজনও জাকারবার্গের সাইট দেখে পুরোপুরি হতভম্ব হয়ে যায়, কারণ আজকে পর্যন্ত তারা জানতো মার্ক জাকারবার্গ তাদের হয়ে কাজ করছে। আর মাথায় আসা এই প্ল্যান তো তাদেরই ছিল, যে প্ল্যান চুরি করে মার্ক জাকারবার্গ নিজেই অনেক পপুলার হতে যাচ্ছে। তাই তারা 3 জন মিলে দেরি না করে হার্ভার্ড ইউনিভার্সিটিতে মার্ক জাকারবার্গের বিরুদ্ধে কমপ্লেন করে বসে। হার্ভার্ড ইউনিভার্সিটি তাদের সবাইকে নিয়ে আবারও মিটিং কল করে। সেখানে বসার পর এটা প্রমাণিত হয় যে আসলেও বিভিন্ন ইমেলের মাধ্যমে তাদের 3 জনকে মার্ক জাকারবার্গ ঠকিয়েছে। এমনকি তাদের আইডিয়া চুরি করে সে নিজের নামে একটি ওয়েবসাইট খুলে ফেলেছে। তবে এই সময় মার্ক জাকারবার্গ একটি কথা বলে বসে। সে বলে, মাথায় আইডিয়া থাকা আর সেটা এক্সিকিউট করা কিন্তু এক কথা না। যে কারো মাথায় যে কোনো কিছুর আইডিয়া থাকতেই পারে, কিন্তু সেটার আউটপুটটা সবচেয়ে বেশি জরুরি। এখন কেউ যদি মাথায় কোনো আইডিয়া রেখে দেয় আর সেটার আউটপুট অন্য কেউ করে, তাহলে এটাকে কোনো প্রকার কপিরাইট বলা যায় না। বরং কেউ অলরেডি যদি কোনো কিছু তৈরি করে ফেলে আর সেটা দেখে যদি অন্য কেউ কোনো কিছু তৈরি করে, সেটাকে কপি বলা হয়। আর যেহেতু ফেসবুকের মতো প্ল্যাটফর্ম সে নিজেই প্রথমে তৈরি করেছে, সেহেতু সে কাউকে কপি করেনি। মানে সে সবাইকে বুঝাতে চাচ্ছে যে আইডিয়া যতক্ষণ পর্যন্ত বাস্তবে রূপান্তরিত না হবে ততক্ষণ পর্যন্ত সেটার কোনো দামই নেই। তো যাই হোক, এই মিটিং এর মধ্যে আমরা জানতে পারি যে ফেসবুকে অলরেডি 4000-এর বেশি মেম্বার ঢুকে পড়েছে। মানে বোঝাই যাচ্ছিল এই ওয়েবসাইটটা সবাই পছন্দ করে ফেলেছে। আর এভাবে খুব অল্প সময়ের মধ্যে পুরো হার্ভার্ডে সে জনপ্রিয়তা পেয়ে যায়। পাশাপাশি আমরা এটাও দেখতে পারি হার্ভার্ডের প্রত্যেকটা মেয়ে যেন তার উপরে ক্র্যাশ খেয়ে বসে। কিন্তু জাকারবার্গ তাদেরকে কোনোভাবে পাত্তাই দেয় না, কারণ সে ছিল বেশ অহংকারী। তবে এই সুযোগ জাকারবার্গের ফ্রেন্ড এডওয়ার্ডও নিতে শুরু করে। তো যাই হোক, অন্যদিকে আমরা জানতে পারি টাইলর এবং নরেন্দ্র দিব্য অলরেডি জাকারবার্গকে কেলানোর জন্য বেশ চেষ্টা করে, কিন্তু ক্যামেরুন এই প্রস্তাবে কোনোভাবে রাজি হয় না, কারণ ক্যামেরুন ছিল বেশ ভদ্র প্রকৃতির একজন মানুষ। তাই সে তার বাবার কোম্পানির লয়ারকে দিয়ে জাকারবার্গের কাছে একটি লিগাল নোটিশ পাঠায়। যে নোটিশে লেখা ছিল জাকারবার্গ অন্যের আইডিয়া চুরি করে যে ওয়েবসাইটটা খুলেছে সেটা কোনোভাবেই বৈধ না, বরং এটাকে ইন্টালেকচুয়াল প্রপার্টি বলে। তাই তারা এই বিষয়ে জাকারবার্গের সাথে কথা বলতে চায়, কিন্তু জাকারবার্গে তো এই বিষয়গুলোতে কোনো ভ্রুক্ষেপই ছিল না। অন্যদিকে জাকারবার্গের ফ্রেন্ড এই নোটিশটি তার বাসায় পেয়ে যায়, যেটা দেখে তার ফ্রেন্ড প্রচন্ড রেগে যায়, কারণ এমন একটি কাজ করার জন্য তারা যে প্রবলেমে পড়তে পারে সেটা জাকারবার্গ কেন এখনো পর্যন্ত জানায়নি। এরপর তাদের মধ্যে বেশ তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। এরপর একটি পার্টিতে জাকারবার্গের সাথে তার এক্স গার্লফ্রেন্ডের দেখা হয়ে যায়। এরিকাকে সে সোজা বলে ফেসবুক সম্পর্কে সে কোনো কিছু জানে কিনা। এরিকা তাকে তখন দাম দেওয়া তো দূরে থাক, সোজা জানিয়ে দেয় যে ফেসবুক সম্পর্কে সে কোনো কিছুই জানে না। উল্টো সে জাকারবার্গের উপরে বেশ রেগে যায়, কারণ জাকারবার্গ অলরেডি ব্লগিং সাইটে তার গার্লফ্রেন্ড সম্পর্কে অনেক উল্টাপাল্টা লিখেছে। তার এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলে তার মন একদমই খারাপ হয়ে যায়, যার কারণে সে চিন্তা করে ফেসবুক মাধ্যমটাকে আরো বেশি শক্তিশালী করতে হবে। সে এরপর সিদ্ধান্ত নেয় শুধুমাত্র হার্ভার্ড ইউনিভার্সিটি না, বরং আরো কিছু ইউনিভার্সিটিতে ফেসবুকটা এক্সপেন্ড করবে। যার কারণে সে তার প্রজেক্টের সাথে আরো কিছু ফ্রেন্ড যুক্ত করে নেয়, কারণ কোনোভাবেই একা এত বড় প্ল্যাটফর্ম চালানো সম্ভব না। তবে জাকারবার্গের এই প্ল্যানিং এর কথা শুনে নরেন্দ্র দিব্যের টিম পুরোপুরি তেলেবেগুনে জ্বলে ওঠে, কারণ তারা যেন কোনোভাবে সহ্যই করতে পারছিল না যে তাদের থেকে চুরি করা এই প্ল্যানিং নিয়ে জাকারবার্গ এত দূর এগিয়ে যেতে থাকবে। তাই তারা নিজেরা কথা বলতে শুরু করে। একসময় তারা তাদের মধ্যে কথোপকথনের মাধ্যমে বুঝতে পারে যে জাকারবার্গকে আইনের মাধ্যমে ফাঁসানো সম্ভব, কারণ সে তো অন্যের আইডিয়া চুরি করেছে, এমনকি হার্ভার্ডের রুলসও সে ভেঙেছে। আর এসবের উপর ভিত্তি করেই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া সম্ভব। এরপর তারা হার্ভার্ডের প্রেসিডেন্ট সামার্সের সাথে দেখা করার চিন্তা করে, এমনকি তারা মিটিং অ্যারেঞ্জও করে ফেলে। আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখা ভালো, যমজ যে 2 ভাইকে দেখছেন তারা কিন্তু বেশ ট্যালেন্টেড।
তাদের রেজাল্ট কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটিতে বেশ হাই। এমনকি তারা হার্ভার্ডের পক্ষ হয়ে বিভিন্ন জায়গা থেকে গোল্ড মেডেল নিয়ে এসেছে, যার কারণে তাদের সাথে কথা বলার জন্য হার্ভার্ডের প্রেসিডেন্ট সামার্স সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা আরেকটি ট্যালেন্ট মানুষের সাথে পরিচিত হই, যার নাম শন পার্কার। এই ব্যক্তি তরুণ একজন উদ্যোক্তাও ছিল, আর এই ব্যক্তির আরেকটি পরিচয় হচ্ছে সে ন্যাপস্টারের ফাউন্ডার। আর ন্যাপস্টার হচ্ছে সেই সময়ের জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম। তো যাই হোক, এই সময় শন পার্কার একটি নতুন প্ল্যাটফর্ম খুঁজছিল তার ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য। আর এই সময় তার নজর কাড়ে ফেসবুক। সে ফেসবুকের ইন্টারফেস দেখে একদমই হতভম্ব হয়ে যায়। ফেসবুক যে খুবই কম সময়ের মধ্যে রাজত্ব করতে যাচ্ছে সেটা বুঝতে তার আর কোনো বাকি থাকে না। আর এই কারণে সে খুব দ্রুত মার্ক জাকারবার্গের সাথে দেখা করার প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পারি যমজ দুই ভাই সহ নরেন্দ্র দিব্য অলরেডি হার্ভার্ডের প্রেসিডেন্ট সামার্সের সাথে দেখা করতে গিয়েছে। সামার্সকে সে সকল কথা খুলে বলার পরে সামার্স সোজা জানিয়ে দেয় এটা তার দেখার কোনো বিষয় না। তারা যেন এই বিষয়টা তাদের পার্সোনাল ম্যাটার মনে করে তাদের মতো করে আগায়। হার্ভার্ড কোনোভাবেই তাদের পক্ষ হয়ে কোনো কাজ করবে না। অন্যদিকে আমরা দেখতে পারি ফেসবুক এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে প্রায় 29টা ইউনিভার্সিটিতে ফেসবুক চলতে থাকে। আর এ সময় ৭৫,০০০-এর চেয়ে বেশি মেম্বার সেখানে অ্যাড হয়ে যায়। আর যেহেতু তাদের সাইটে এত মানুষ অ্যাড হয়েছে, এডওয়ার্ডো অলরেডি সেখান থেকে টাকা ইনকাম করার চিন্তা করতে থাকে। এ সময় ফেসবুক মাধ্যমে সে অ্যাড চালানোর চিন্তা করতে থাকে, কিন্তু জাকারবার্গ কোনোভাবেই এই বিষয়ে রাজি হয় না। সে জানায় যদি এখন তারা অ্যাড চালায় তাহলে তাদের ইউজার্সও অনেকটাই বিরক্ত ফিল করবে। তারা খুব সহজেই এই প্ল্যাটফর্ম থেকে ঝরে পড়বে। প্রথমত তাদের দরকার ইউজার ফ্রেন্ডলি হওয়া, কারণ অ্যাড সাধারণত ইউজারদের বেশ বিরক্ত করে। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পারি শন পার্কারের সাথে তাদের মিটিং এর বিষয়টা একদম ফিক্স হয়ে যায়। তবে শন পার্কারের বিষয়টা এডওয়ার্ডোর খুব একটা ভালো লাগে না, কারণ শন পার্কার যদি এখানে ইনভেস্ট করে তাহলে তার একটা প্রতিযোগী বেড়ে যায়। এছাড়াও শন পার্কারের রিপোর্ট খুব একটা ভালো ছিল না। এর আগেও দুটো কোম্পানি থেকে তাকে বের হয়ে আসতে হয়েছে, কারণ তার বেশ কিছু বদঅভ্যাস ছিল। তার মধ্যে প্রধান ছিল সে ড্রাগ নিত, এমনকি সে আজে বাজে সবার সাথে ব্যবহারও করত। তবে মিটিং এর সময় শন পার্কারের কথা জাকারবার্গের বেশ ভালো লাগতে থাকে, কারণ শন পার্কার ফেসবুক নিয়ে অনেক বড় বড় কথা বলতে শুরু করে এবং সে বলতে থাকে যে ফেসবুক অনেক বড় একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে এটা এতটাই জনপ্রিয় হবে যে সেটা চিন্তাও করা যায় না। তাই ফেসবুকে ছোটখাটোভাবে না চালিয়ে অনেক বড় মাপের চিন্তা করা উচিত। তবে এ সময় শন পার্কার আরেকটি কথা বলে বসে। সে বলতে থাকে ফেসবুকে এখন বিজনেসের একটা প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করা যেতে পারে। কিন্তু মার্ক জাকারবার্গ তার কথাতে কোনোভাবে একমত হয় না, কারণ সে তখন ভাবে যে এই প্ল্যাটফর্ম কিভাবে বিজনেসে রূপান্তরিত হতে পারে। শন পার্কার তাদেরকে জানায় তোমরা ভুলের মধ্যে আছো। $1,000,000 না, বরং $1,000,000,000 বিজনেস এখানে হতে পারে। মার্ক জাকারবার্গ তখনও পর্যন্ত হার্ভার্ডের ওয়েবসাইটটাকে নিজের কাজে লাগাতো, কিন্তু এই সময় শন পার্কার তাদেরকে জানায় তাদের অফিস যেন অবশ্যই ক্যালিফোর্নিয়া নিয়ে যাওয়া হয় এবং ফেসবুক নামের এই প্ল্যাটফর্মটিকে পুরোপুরি নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করার জন্য সে বলতে থাকে। এরপর সে একটি চেক লিখে দেয়, যে চেকে মোটা অঙ্কের টাকা ছিল। শনের সাথে মিটিং এর পর থেকে দ্য ফেসবুক নামক এই প্ল্যাটফর্মটি সরাসরি ফেসবুকে রূপান্তরিত হয়, অর্থাৎ facebook.com-এ রূপান্তরিত হয়। এরপর দেখা যায় এডওয়ার্ডোর সাথে জাকারবার্গের বেশ তর্ক হতে থাকে, কারণ জাকারবার্গ চাচ্ছিল ফেসবুক কোম্পানিকে ক্যালিফোর্নিয়ায় ট্রান্সফার করার জন্য, কিন্তু কোনোভাবে এডওয়ার্ডও এই বিষয়ে রাজি হচ্ছিল না। যদিও এ সময় সে আবারও $18,000 ইনভেস্ট করে বসে, কিন্তু মার্ক জাকারবার্গ কোনোভাবেই তার কথায় রাজি হয় না। শেষ পর্যন্ত সে ক্যালিফোর্নিয়ায় রওনা দেয়। ক্যালিফোর্নিয়া যাওয়ার পর মার্ক জাকারবার্গের সাথে শন পার্কারের আবারও দেখা হয়ে যায়। শন পার্কার ক্যালিফোর্নিয়াতেই বসবাস করত। এই সময়ের মধ্যে ফেসবুকে প্রায় 1 লক্ষেরও বেশি ইউজার ঢুকে পড়েছে। এমনকি ক্যালিফোর্নিয়া যাওয়ার পর কিছু মানুষ মার্ক জাকারবার্গের হয়ে কাজ করে। এরপর একদিন শন পার্কার মার্ক জাকারবার্গকে একটি পার্টিতে নিয়ে যায়। তাদের মধ্যে কথোপকথনের মাধ্যমে শন পার্কার জানতে পারে যে এডওয়ার্ডও জাকারবার্গের সাথে ক্যালিফোর্নিয়া আসেনি। সব কথা জানতে পেরে শন পার্কার বেশ অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে এত ভালো একটা কোম্পানির সাথে কেউ না এসে কিভাবে পারে, কারণ শন পার্কার খুব ভালোভাবে জানে যে ফেসবুক একদিন সারা পৃথিবীতে রাজত্ব করবে, আর এই বিষয়টি এডওয়ার্ডও কিভাবে স্কিপ করে চলতে পারে। তো যাই হোক, তাদের মধ্যে নানা প্রকার কথা শেষে শন পার্কার মার্ক জাকারবার্গকে তার বাসাতেই থাকার জন্য অফার করে বসে। জাকারবার্গ তার কথা শুনে একদমই হতভম্ব হয়ে যায়, কারণ এমন অফার কে ছাড়তে চায়। সে সঙ্গে সঙ্গে তার সাথে থাকার জন্য রাজিও হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি সে যমজ দু ভাই এবং নরেন্দ্র দিব্য অলরেডি এই ফেসবুকের বিষয় নিয়ে আরো বেশি রাগান্বিত হয়ে আছে। এর মধ্যে তারা বোর্ড কম্পিটিশনেও হেরে যায়, যেটা প্রত্যেকবার তারাই জেতে। এবার হেরে গিয়ে তারা আরো বেশি মানসিকভাবে ভেঙে পড়ে। অন্যদিকে একটি পার্টিতে যমজ দুই ভাইয়ের বাবার ফ্রেন্ড তাদের সাথে কথা বলতে থাকে। সেখানেও সে ফেসবুক সম্পর্কে তাদেরকে বলতে শুরু করে। সে জানায় ফেসবুক আসলেও একটি অন্যরকম প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, যে প্ল্যাটফর্ম থেকে সে কোনোভাবে চোখ সরাতেই পারছে না। আর এই কথাগুলো শুনে তো আপনারা বুঝতেই পারছেন যে তাদের দুজনের কি অবস্থা হওয়ার কথা। এমনিতে তারা জ্বলছে, তার উপর তাদের আইডিয়া চুরি করে মার্ক জাকারবার্গ ফেসবুক তৈরি করেছে, সেটার সুনাম তাদেরকেই আবার কেউ শোনাচ্ছে।
যার কারণে এবার শেষমেশ তারা চিন্তা করে বসে যে মার্ক জাকারবার্গকে তারা দেখে ছাড়বে। এবার তারা সিদ্ধান্ত নেয় যে যেভাবে হোক আইনের আওতায় তাকে নিয়ে আসা হবে। এরপর তারা মার্ক জাকারবার্গকে ঠেকানোর জন্য যত প্রকার চেষ্টা করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পারি জাকারবার্গের ফ্রেন্ড এডওয়ার্ডও অলরেডি তাদের সাথে দেখা করতে আসে। ক্যালিফোর্নিয়া আসার পরে সে যা দেখতে পারে সেটার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। সে দেখতে পারে শন পার্কার এবং জাকারবার্গ এখন একই বাসায় বসবাস করে। এমনকি তার সবচেয়ে বেশি খারাপ লেগেছে শন পার্কারের সাথে সে সময় আন্ডার এজের কিছু মেয়েকে সে দেখতে পারে, যাদের বয়স 18 থেকেও কম। আর এসব কিছু দেখে সে কোনোভাবেই জাকারবার্গের সিদ্ধান্ত মেনে নিতে পারছিল না। এরপর সে আরো জানতে পারে যে শন পার্কার অলরেডি তাদের কোম্পানির জন্য ইনভেস্টরের মিটিং ডেকেছে, যেটা শুনে সে শেষ পর্যন্ত তেলে বেগুনে জ্বলে ওঠে। কারণ কাগজপত্র অনুসারে তখনও পর্যন্ত সে ছিল ফেসবুকের চিফ ফাইন্যান্স অফিসার। তাকে না জানিয়ে এত বড় বড় ডিসিশন কিভাবে নেওয়া হচ্ছে, যার কারণে শন পার্কারের সাথে তার তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। মার্ক জাকারবার্গ সেখানে উপস্থিত হয়ে তাদেরকে থামিয়ে দেয়। এডওয়ার্ডও তার বন্ধু জাকারবার্গকে জানায় তার সাথে আলাদা কথা বলবে। এরপর তারা দুজন মিলে আলাদা কথা বলার সময় তাদের মধ্যে আবারও তর্ক বিতর্ক শুরু হয়। এডওয়ার্ডও বারবার বোঝানোর চেষ্টা করছিল যে শন পার্কার খুব একটা ভালো মানুষ না, এমনকি সে রীতিমতো ড্রাগও নেয়, আর তার চরিত্র তো তার বাসায় এসেই দেখতে পারছে সে, যার কারণে বলাই যেতে পারে যে তার সাথে ফেসবুক নিয়ে আগানোর কিছুই নেই। কিন্তু জাকারবার্গ বারবার তাকে বোঝানোর চেষ্টা করে যে ফেসবুকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার মতো ইনভেস্টর অবশ্যই দরকার, কারণ শন পার্কারের অনেক টাকা আছে, আর সে টাকাগুলো যদি সে ফেসবুকের পিছনে লাগিয়ে দেয় তাহলে ফেসবুকটাকে আরো অনেক সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এডওয়ার্ডও মার্ক জাকারবার্গের এসব কথা শুনে একদমই রেগে যায়, কারণ সে এতক্ষণে বুঝে গেছে যে মার্ক জাকারবার্গ তার পার্টনারশিপ শন পার্কারের সাথে চালিয়ে যাবে। এডওয়ার্ডও প্রচন্ড রেগে গিয়ে ফেসবুকের ফিনান্সিয়াল অ্যাকাউন্ট একদমই ফ্রিজ করে দেয়, কারণ সে অ্যাকাউন্ট তখনও পর্যন্ত তার আন্ডারই ছিল। আর ফেসবুকের সেই ব্যাংক অ্যাকাউন্ট একদম ফ্রিজ করে দেওয়ার জন্য তাদের সকল প্রকার আর্থিক লেনদেন অফ হয়ে যায়। এর মধ্যে শন পার্কার মার্ক জাকারবার্গকে নিয়ে পিটার থিলের সাথে দেখা করতে যায়। পিটার থিল ছিল ঠিক সেই সময়ের সবচেয়ে বড় ইনভেস্টর। শেষ পর্যন্ত তারা পিটার থিলের সাথে দেখা করার পর ফেসবুকের ইন্টারফেস দেখে পিটার থিল একদমই হতভম্ব হয়ে যায়। শেষ পর্যন্ত ফেসবুকের জন্য $5 লাখ সে ইনভেস্ট করে বসে। আর এত পরিমাণ ইনভেস্ট দেখে মার্ক জাকারবার্গের মাথা যেন একদমই নষ্ট হয়ে যায়, কারণ সে কোনোভাবে ভাবতেও পারেনি যে ফেসবুক তাকে এত কিছু এনে দেবে। এখন কিনা পিটার থিলের মতো বড় ইনভেস্টর তাকে এত টাকা দিয়ে বসেছে। তবে সবকিছুর পরেও পিটার থিল তাদেরকে জানায় যে এই ইনভেস্টটা কমপ্লিট করার জন্য এডওয়ার্ডের সিগনেচার দরকার, কারণ আইনগত দিক থেকে এখনো পর্যন্ত তার সিগনেচার ছাড়া এটা সম্ভব হবে না। যার কারণে জাকারবার্গ তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে যায়। চেক করতে গিয়ে দেখে এডওয়ার্ডও অলরেডি তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। জাকারবার্গ এক মুহূর্ত দেরি না করে তার বন্ধুকে কল করে বসে। সে বলে, তুমি ফেসবুকের ব্যাংক অ্যাকাউন্ট কেন ফ্রিজ করেছো? তখন তার বন্ধু তাকে জানায় যে শুধুমাত্র তোমার অ্যাটেনশন পাওয়ার জন্যই আমি এই কাজটা করেছি। তুমি তো এমনভাবে আমার সাথে চলছিলে যেন আমার কোনো গুরুত্বই ছিল না। এই কথার উত্তরে জাকারবার্গ তাকে কিছুই বলে না, উল্টো তাকে শুধু বলে দেয় একটি পেপার সাইন করতে হবে, তোমাকে আমার সামনে আসতে হবে। এর মধ্যে এডওয়ার্ডের গার্লফ্রেন্ডের সাথে তার বেশ খারাপ সময় কাটছিল। শেষ পর্যন্ত এডওয়ার্ডও তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ক্যালিফোর্নিয়ায় চলে আসে। এরপর এডওয়ার্ডকে সোজা নিয়ে যাওয়া হয় পিটারের সামনে। পিটার তখন এডওয়ার্ডকে জানায় যে ফেসবুকের 34% তোমাকে দেওয়া হবে, 6% পাবে শন পার্কার, বাকি 60%-এর মালিক হবে জাকারবার্গ। এই কথা শোনার পরে এডওয়ার্ডও সে পেপার না পড়েই খুশিতে সে পেপার সাইন করে দেয়। কিন্তু এই সাইন করাটাই ছিল এডওয়ার্ডের সবচেয়ে বড় ভুল, কারণ শন পার্কার এবং জাকারবার্গ যে তার সাথে কি করতে যাচ্ছে সেটা তার ধারণাতেও ছিল না। এর মধ্যেই ফেসবুকের জনপ্রিয়তা পুরো ইউরোপে ছড়িয়ে পড়েছে। আর এর পাশাপাশি জাকারবার্গ এবং পিটার ফেসবুকের জন্য বড় একটি অফিস সেখানে করে ফেলেছে। আর সেই অফিসে অনেক সংখ্যক মানুষ তাদের আন্ডারেই কাজ করতে শুরু করে। আর এই সব কিছুর মধ্যে দিয়ে তো আপনারা বুঝতে পারছেন যে তাদের সময়টা তখন বেশ রমরমা চলছে। কিন্তু এরপরে এডওয়ার্ডের জন্য যা অপেক্ষা করছিল সেটার জন্য সে কোনোভাবে প্রস্তুত ছিল না। মার্ক জাকারবার্গ তাকে খবর পাঠায় যে খুবই দ্রুত ক্যালিফোর্নিয়ায় চলে আসতে, কারণ ফেসবুকে এখন প্রায় 1 মিলিয়ন ইউজার রয়েছে। সেটার উপলক্ষে তারা একটি পার্টি দেবে। এডওয়ার্ডও সোজা চলে যায় ক্যালিফোর্নিয়াতে। সেখানে গিয়ে দেখে এতদিনে ফেসবুক অনেক বড় একটি অফিস করে ফেলেছে, আর এত বড় অফিসের একজন কো-ফাউন্ডার হিসেবে সে বেশ গর্ববোধ করে। কিন্তু এরপর সে যা জানতে পারে তাতে বেশ ধাক্কা খেয়ে যায়। সে তো জানে ফেসবুকের 34% ওনারশিপ তার, কিন্তু তার ওনারশিপ 34% থেকে কমিয়ে 0.3% করে দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন এডওয়ার্ডের জন্য এটা কি পরিমাণ একটা ধাক্কার কথা ছিল। এমনকি সে ভালো করে খেয়াল করে দেখে এই পেপারে সে নিজেই সাইন করেছে। অর্থাৎ কিছুদিন আগে যে পেপারটিতে সে সাইন করে গিয়েছিল সেটা ছিল এই পেপার, যে পেপারটা সে কোনোভাবে না পড়েই বোকার মতো সাইন করে গিয়েছিল। কোনোভাবে নিজের আবেগ আর ধরে রাখতে না পেরে তার ফ্রেন্ডের সামনে চলে যায়। সে প্রচন্ড রাগে সামনে থাকা একটি ল্যাপটপ ভেঙে তাকে বলে, তুমি আমার কাছের বন্ধু হয়ে আমার সাথে কিভাবে এসব করতে পারলে? সে আরো বলতে থাকে, এই কোম্পানিটা গড়ার ক্ষেত্রে ঠিক তোমার মতো আমারও বেশ অবদান রয়েছে। আমি প্রথম থেকেই তোমার সাথে ছিলাম,
এমনকি এই কোম্পানির কো-ফাউন্ডার আমি নিজে, তুমি কিভাবে পারো আমার সাথে এসব করতে? এডওয়ার্ডোর এসব কথা চলাকালীন অবস্থাতে শন পার্কার সেখানে চলে আসে। সে বলে, এই কোম্পানির তুমি আর কেউই না, কোম্পানির মাসপ্যাড থেকে তোমার নাম সরিয়ে ফেলা হয়েছে, আর এটার জন্য তুমি নিজেই সাইন করেছো। আর এসব কথা শুনে এডওয়ার্ডোর অবস্থা একদমই বেগতিক হয়ে যায়। সে সোজা তার বন্ধু জাকারবার্গকে বলে, আমি এর শেষ দেখে ছাড়বো, পারলে তুমি তোমার লয়ার রেডি রাখো। এই বলে সেখান থেকে সে চলে যেতে শুরু করে। কিন্তু এ সময় জাকারবার্গকে দেখে বোঝাই যাচ্ছিল যে তার মনের বিরুদ্ধে এই কাজটা সে করেছে। সে আসলেও শন পার্কারের কথা মতো এই কাজটি করেছিল, যার কারণে তার বন্ধুর সাথে এমন ব্যবহার করার জন্য বা তার সাথে প্রতারণা করার জন্য তার নিজের মনটাও যে খুব একটা ভালো ছিল তা না। এ সময় এডওয়ার্ডো যখন চলে যাচ্ছিল, শন পার্কার তখন এডওয়ার্ডোর ইনভেস্ট করা $19,000 ফিরিয়ে দিতে যায়। এডওয়ার্ডো তখন কোনোভাবেই সে টাকা গ্রহণ না করে সেটা সঙ্গে সঙ্গে শন পার্কারের মুখের উপর ছুঁড়ে ফেলে সেখান থেকে চলে যায়। আর এইসব দৃশ্যের পর মার্ক জাকারবার্গের মন আরো বেশি খারাপ হয়ে যায়। মার্ক জাকারবার্গ তখন শন পার্কারকে বলে, ওর উপর এতটাও নিষ্ঠুর হওয়া তোমার ঠিক হয়নি। আর এসব দেখে বোঝাই যাচ্ছিল শন পার্কার কোনোভাবে চাচ্ছিল না এডওয়ার্ডো ফেসবুকের সাথে নিযুক্ত থাকুক, কারণ এডওয়ার্ডো যদি এই অফিসের সাথে যুক্ত থাকে তাহলে কোনোভাবেই শন পার্কার নিজের বুদ্ধি খাটিয়ে যে কোনো কিছু হাসিল করতে পারবে না। তো যাই হোক, এরপরে আমরা বড় একটা ডিসপ্লেতে দেখতে পারি যে ফেসবুক অলরেডি 1 মিলিয়ন ইউজার ক্রস করে ফেলেছে। এই খুশিতে শন পার্কার একটি পার্টির আয়োজন করে। এই পার্টিতে মার্ক জাকারবার্গের যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেখানে সে উপস্থিত হয় না। অন্যদিকে আমরা দেখতে পারি শন পার্কার কম বয়স্ক মেয়েদের নিয়ে ফুর্তি করতে শুরু করে। সেই পার্টিতে সে রীতিমতো ড্রাগ নিতেও শুরু করে, মানে তার যে পার্সোনাল ক্যারেক্টার, সেই ক্যারেক্টার থেকে এখনো পর্যন্ত বের হতে পারেনি সে। কিন্তু এরপরে বড় একটি ধাক্কার সম্মুখীন হতে হয় তাদের। কিছুক্ষণের মধ্যে সেই পার্টি পুলিশ এসে রেড দিয়ে বসে। পাশাপাশি শন পার্কারকে সেদিন অ্যারেস্ট করে নেওয়া হয়, কারণ সে ড্রাগ নিচ্ছিল এবং কম বয়স্ক মেয়েদের সাথে সময় কাটাচ্ছিল। কিন্তু এই ঘটনা রীতিমতো মার্ক জাকারবার্গের মাথা গরম করে ফেলে, কারণ শন পার্কার তো মার্ক জাকারবার্গের পার্টনার। এখন এই ধরনের নিউজ হওয়া মানে তার অনেক ক্ষতি হয়ে যাওয়া। পাশাপাশি মার্ক জাকারবার্গের কাছে আরেকটি দুঃসংবাদ চলে আসে। সে জানতে পারে তার বন্ধু এডওয়ার্ডো অলরেডি নরেন্দ্র দ্বীপের সেই গ্রুপের সাথে অ্যাড হয়ে তার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। মানে যে গ্রুপের থিম চুরি করে মার্ক জাকারবার্গ অলরেডি ফেসবুক তৈরি করেছে। আর চারদিকের এত বিপদের কথা শুনে মার্ক জাকারবার্গ বুঝতে পারছিল না যে সে কি করবে। কিন্তু এ সময় তার লয়ার মার্লিন তাকে জানায় যে যেভাবেই হোক মাথা ঠান্ডা রেখে সবার দেনা পাওনা বুঝিয়ে দিতে হবে। হয়তো এটার জন্য বেশ টাকার অঙ্ক গুনতে হবে তাকে। তারপরেও এটার বাইরে তার আর কোনো পথই খোলা নেই। সে আরো বলে যে যদি এই কথা মতো সে না চলে তাহলে তার ফেসবুক কোম্পানি একদম ধুলোয় মিশে যেতে পারে। আর এরপরে মার্ক জাকারবার্গকে এডওয়ার্ডো এবং নরেন্দ্র দ্বীপের সেই গ্রুপকে ফেস করতে হয়, যেটা ছিল সেই কেসের শুনানির দিন। আর এই দৃশ্যটাই আমরা মুভি শুরুতেই দেখতে পেরেছিলাম। শেষ পর্যন্ত এই শুনানিতে মার্ক জাকারবার্গকে উইঙ্কেল অফ টুইন্সকে তার $65 মিলিয়ন পে করতে হয়, অর্থাৎ সেই গ্রুপকে এই টাকা পে করতে হয় যে গ্রুপের কাছ থেকে সে থিম চুরি করে ফেসবুক তৈরি করেছিল। এডওয়ার্ডোকেও ফেসবুকের কো-ফাউন্ডার হিসেবে স্বীকৃতি দিতে হয়। এমনকি একই দিনে এডওয়ার্ডোকেও ফেসবুকের বিশেষ অংশ লিখিয়ে দিতে হয়। তবুও আজও পর্যন্ত সে ফেসবুকের 5% অংশীদার। আর ফেসবুকের 5% অংশের মূল্য প্রায় $20 বিলিয়ন চেয়েও বেশি। তবে পুরো মুভিটা দেখে খুব ভালোভাবে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষের বড় বড় স্বপ্ন পূরণের পিছনে এমন কোনো বাস্তব গল্প আছে যেগুলো আমাদেরকে রীতিমতো অবাক করে দিতে পারে। হয়তো অনেকেরই এই ধরনের গল্প ফেস করার মতো ইচ্ছা নেই, আবার হয়তো আমাদের জীবন নিয়েই আমরা কোনো বড় চিন্তাও করি না। তবে আমার মনে হয় সবার বড় বড় স্বপ্ন থাকা উচিত, তাহলে হয়তো ছোট ছোট স্বপ্নগুলো হাতছাড়া হবে না। আর এসব ছোট ছোট স্বপ্নই আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমরা এই স্বপ্নগুলো পূরণের উদ্দেশ্যেই সামনের পথে এগিয়ে যাই। তো বন্ধুরা, আজকের গল্পটি কিন্তু এখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, আপনাদের সবার উদ্দেশ্যে শুভকামনা রইল। আপনাদের সুন্দর সুন্দর স্বপ্নগুলো বাস্তবায়ন হোক, এই কামনায় আজকের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।